যে কোনো দেশের জন্যই কিন্তু একটা মূল দলিল থাকে, তাই না? একটা ব্লুপ্রিন্ট যেটা ঠিক করে দেয় দেশটা কেমন হবে, তার আদর্শ কি হবে। তো বাংলাদেশের জন্য সেই ব্লুপ্রিন্টটাই হলো আমাদের সংবিধান। চলুন আজ এই অসাধারণ দলিলের ভেতরে একটু ঢু মেরে দেখি কিভাবে এটা একটা পুরো জাতিকে শেপ দিয়েছে। দেখুন, সংবিধানের প্রস্তাবনার শুরুটাই কি শক্তিশালী। আমরা বাংলাদেশের জনগণ, এই কথাগুলো কিন্তু শুধু কয়েকটা আইনি শব্দ না, এর প্রতিটি অক্ষরের পেছনে আছে একটা রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো মানুষের আত্মত্যাগ আর একটা জাতির স্বপ্নের গল্প। এই লাইনগুলো পড়লেই বোঝা যায় কি প্রচণ্ড আবেগ আর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এই সংবিধানের জন্ম। তো এই পুরো ব্লুপ্রিন্টটা আমরা কিভাবে বুঝব? আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব এর পেছনের দর্শনটা কি, তারপর জানব প্রজাতন্ত্রের পরিচয়, নাগরিকদের কি কি মৌলিক অধিকার দেওয়া হয়েছে আর সরকার কিভাবে চলে, আর সবশেষে দেখব এই সংবিধান নিজেকে কিভাবে রক্ষা করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো বড় দলিলের পেছনেই তো একটা স্পিরিট থাকে, তাই না? একটা ফিলসফি। সংবিধানে সেই স্পিরিটটা লুকিয়ে আছে এর প্রস্তাবনার মধ্যে। এখানেই বলা আছে জাতি হিসেবে আমাদের আকাঙ্ক্ষাটা কি। তো প্রশ্নটা হলো, ঠিক কোন পিলারগুলোর উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে? সংবিধানের একদম কেন্দ্রে আছে এই চারটা আদর্শ: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। এগুলোকে বলা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মানে পুরো সংবিধানটাই কিন্তু এই চারটা পিলারের উপর দাঁড়িয়ে। আর এই আদর্শগুলোই তো ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, তাই না? ওকে, তো আদর্শগুলো তো জানা গেল। এবার চলুন দেখি আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রটার পরিচয়টা ঠিক কী, এর আইনি সত্তাটা কেমন। একেবারে প্রথম অনুচ্ছেদেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। এখানে তিনটা গুরুত্বপূর্ণ শব্দ আছে। একক মানে হলো দেশটা কেন্দ্র থেকে শাসিত হবে, স্বাধীন তো আমরা জানি, আর সার্বভৌম মানে হলো দেশের ওপর আর কোনো শক্তির খবরদারি চলবে না। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সংবিধান এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য করেছে। জাতি হিসেবে আমরা বাঙালি, যেটা আমাদের ভাষা আর সংস্কৃতির পরিচয়ক, মানে আমাদের কালচারাল আইডেন্টিটি। আর দেশের নাগরিক বা সিটিজেন হিসাবে আমাদের লিগ্যাল আইডেন্টিটি হলো বাংলাদেশি। তার মানে একটা হলো আমাদের শেকড়ের পরিচয়, আরেকটা হলো আমাদের রাষ্ট্রীয় পরিচয়। এবার আসি সংবিধানের আসল পাওয়ারটায়। অনুচ্ছেদ ৭-এ যা বলা আছে তা হল সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, এর ওপরে আর কিছু নেই। সংসদ এমন কোনো আইন বানাতে পারবে না যেটা সংবিধানের কোনো কথার সাথে মেলে না। যদি বানায়ও তাহলে সেই আইনটা অটোম্যাটিকলি বাতিল হয়ে যাবে। চিন্তা করা যায় কি অসম্ভব শক্তিশালী একটা ধারণা। আচ্ছা, রাষ্ট্র তো হলো, কিন্তু এই রাষ্ট্রে আমাদের মানে নাগরিকদের অধিকারগুলো কি? সংবিধানের ৩য় ভাগে ঠিক এই ব্যাপারটাই বলা আছে। এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। মানে এগুলো এমন অধিকার যা রাষ্ট্র কেড়ে নিতে পারে না। সবচেয়ে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারটা কি? আইনের চোখে সবাই সমান। অনুচ্ছেদ ২৭ ঠিক এটাই বলছে। দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক আইনের সামনে সবাই এক, কেউ কোনো বিশেষ সুবিধা পাবে না। আগের পয়েন্টটাকে এটা আরেকটু এগিয়ে নিয়ে গেছে। রাষ্ট্র শুধু যে সবাইকে সমান চোখে দেখবে তাই না, কোনো ধরনের বৈষম্য করতে পারবে না। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কাউকেই আলাদা চোখে দেখা যাবে না। এটা কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির সাংবিধানিক গ্যারেন্টি। গণতন্ত্রের হার্টবিট বলা যায় এ দুটো অধিকারকে, কথা বলার স্বাধীনতা আর সংবাদপত্রের স্বাধীনতা, মানে মতপ্রকাশ করার অধিকার। তবে হ্যাঁ, এই অধিকারটা কিন্তু আনলিমিটেড না। সংবিধানেই বলা আছে দেশের নিরাপত্তা বা শৃঙ্খলার স্বার্থে কিছু যৌক্তিক বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। এটা হলো সবচেয়ে বেসিক হিউম্যান রাইট, বাঁচার অধিকার। অনুচ্ছেদ ৩২ বলছে আইনসঙ্গত কারণ ছাড়া কারো জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। মানে হুট করে চাইলেই কাউকে আটক করা বা তার জীবন নিয়ে নেওয়া যাবে না। এটা সরকারের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নাগরিকদের জন্য একটা বিশাল রক্ষা কবচ। খুব ভালো কথা, অনেকগুলো অধিকারের কথা তো বলা হলো, কিন্তু প্রশ্নটা হলো, যদি এই অধিকারগুলো কেউ না মানে, যদি রাষ্ট্র নিজেই অধিকার কেড়ে নেয়, তখন কি হবে?
এই সুরক্ষার ব্যবস্থাটা কি? চলুন দেখি সংবিধান কি বলছে। সংবিধান নিজেই এর দুটো সমাধান দিয়েছে। এক, যদি এমন কোনো আইন বানানো হয় যা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়, তাহলে সেই আইনটা শুরু থেকেই বাতিল। আর দুই, যেটা সবচেয়ে পাওয়ারফুল, তা হল যে কোনো নাগরিক তার অধিকার লঙ্ঘিত হলে সরাসরি হাইকোর্টে যেতে পারবেন, আর হাইকোর্ট সেই অধিকার বলবৎ করতে বাধ্য। একটা দেশ তো একটা বিশাল গাড়ির মতো, তাই না? তো এই গাড়িটা চালাবে কে? এর ইঞ্জিনটা কি? সংবিধান ঠিক এই ইঞ্জিনটারই একটা নকশা দিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতাকে ৩টে আলাদা ভাগে ভাগ করে দিয়েছে। এই যে দেখুন, ৩টে শাখা: আইনসভা বা পার্লামেন্ট, যাদের কাজ আইন বানানো; নির্বাহী বিভাগ মানে সরকার, যাদের কাজ সেই আইন বাস্তবায়ন করা; আর বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট, যাদের কাজ হল সংবিধানকে রক্ষা করা আর বিচার করা। এই ৩টে উইং একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু কেউই কারো ওপর খবরদারি করতে পারে না। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা হলো, এই যে এত বড় একটা দলিল, এত পাওয়ারফুল, এটাকে রক্ষা করে কে? মানে সংবিধান নিজেই নিজেকে কিভাবে রক্ষা করে? কারণ এটা যদি যখন তখন পাল্টে ফেলা যায়, তাহলে তো এর কোনো দামই থাকলো না, তাই না? দেখুন, সংবিধান একেবারে যে পরিবর্তন করা যায় না তা না, কিন্তু কাজটা মোটেও সহজ না। যে কোনো সংশোধনী আনতে হলে পার্লামেন্টের মোট সদস্যের 2/3 বা 2/3 মেজরিটির ভোট লাগবে। এই কঠিন নিয়মটা রাখা হয়েছে যাতে দেশের মূল আইনটা স্থিতিশীল থাকে, যেন চাইলেই কেউ এটাকে বদলে ফেলতে না পারে। আর সবচেয়ে বড় প্রোটেকশনটা হলো এইটা: সংবিধানের কিছু অংশ আছে যেগুলোকে বলা হয় এর বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো, যেমন প্রস্তাবনা, মূলনীতিগুলো বা নাগরিকদের মৌলিক অধিকার। এগুলোকে কোনোভাবেই সংশোধন করা যাবে না, একদমই না। মানে এগুলো পার্মানেন্ট, আমাদের সংবিধানের আত্মা বলা যেতে পারে এগুলোকে। তাহলে দিন শেষে কি দাঁড়ালো? সংবিধান তো শুধু একটা আইনের বই না, তাই না? এটা একটা জাতির ব্লুপ্রিন্ট, একটা স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই ব্লুপ্রিন্টটা তো কাগজে কলমে আছে, এটাকে বাস্তবে রূপ দেবে কে? এই বিশাল দালানটা বানানোর দায়িত্বটা কার? আসলে এই দায়িত্বটা আমাদের সবার, দেশের প্রত্যেকটা নাগরিকের। যখন আমরা আমাদের অধিকার আর দায়িত্ব সম্পর্কে সচেতন হব, তখনই এই নীল নকশাটা একটা জীবন্ত বাস্তবতায় পরিণত হবে।